12 লক্ষ টাকা পর্যন্ত আয়, আর চাকরিজীবীদের ক্ষেত্রে 12,75,000 টাকা পর্যন্ত আয়ও শূন্য আয়কর। নতুন কর কাঠামোয় মধ্যবিত্ত ও চাকরিজীবীদের জন্য বড় স্বস্তি। কিন্তু কর দিতে হচ্ছে না মানে কি আয়কর নিয়ে আর কোনো চিন্তাই নেই? একেবারেই নয়। কারণ 12 লক্ষের সামান্য বেশি আয় হলেই বদলে যেতে পারে পুরো হিসেব। এমনকি কর না লাগলেও কিছু ক্ষেত্রে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। তাই নতুন কর কাঠামোয় কি কি বিষয় মাথায় রাখবেন দেখে নেওয়া যাক। গত অর্থবর্ষে নতুন আয়কর কাঠামোয় বড় পরিবর্তন আনা হয়েছে। 87A ধারায় রিবেট সহ 12 লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ে কার্যত কোনো আয়কর দিতে হচ্ছে না। আর চাকরিজীবী ও পেনশনভোগীদের ক্ষেত্রে 75,000 টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন যোগ হওয়ায় মোট 12,75,000 টাকা পর্যন্ত আয়ে কার্যত শূন্য করের সুবিধা মিলছে। নতুন কর কাঠামোয় স্ল্যাবও বদলেছে। 4 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর নেই। 4 থেকে 8 লক্ষে 5%, 8 থেকে 12 লক্ষে 10%, 12 থেকে 16 লক্ষে 15%, 16 থেকে 20 লক্ষে 20%, 20 থেকে 24 লক্ষে 25%, আর 24 লক্ষ টাকার বেশি আয়ে 30% কর। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। কিন্তু এখানেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই ভাবছেন আয় 12 লক্ষ টাকার কাছাকাছি হলে একটু বেশি আয় হলেও খুব বেশি সমস্যা হবে না। কিন্তু বিষয়টি এতটাও সহজ নয়। কারণ 12 লক্ষ টাকার সীমা পেরিয়ে গেলে 87A ধারায় রিবেটের সুবিধা বদলে যেতে পারে। ফলে শুরু থেকেই আয় এবং করের হিসেব পরিকল্পনা করে করা জরুরি। ধরুন আপনার বার্ষিক আয় 12 লক্ষের সামান্য বেশি। সেক্ষেত্রে করের বোঝা কমানোর জন্য বৈধ কর পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আপনার ব্যাংকের ফিক্সড ডিপোজিট থেকে মোটা অঙ্কের সুদ আসছে। পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্যের যদি নিজস্ব আয় খুব কম থাকে, তাহলে ভবিষ্যতে বিনিয়োগ বা আর্থিক পরিকল্পনা তাদের নামেও করা যেতে পারে। তবে টাকা বা সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে আয়কর আইনের ক্লাবিংয়ের নিয়ম অবশ্যই মাথায় রাখতে হবে। আবার যাদের ছোটখাটো পেশাগত আয় রয়েছে তাদের ক্ষেত্রে 44ADA ধারার সুবিধাও গুরুত্বপূর্ণ হতে পারে। নির্দিষ্ট যোগ্য পেশাজীবীরা প্রিজেন্টিভ ট্যাক্সেশন স্কিমে মোট প্রাপ্তির একটি অংশকে খরচ হিসেবে ধরে করযোগ্য আয় কমাতে পারেন। তবে এখানেও আইন ও যোগ্যতার শর্ত মেনে চলতে হবে। এবার আসি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। 12 লক্ষ টাকার নিচে আয় মানেই সব ধরনের আয় করমুক্ত, এমন ধারণা কিন্তু ভুল। বিশেষ করে শেয়ার, মিউচুয়াল ফান্ড বা সম্পত্তি বিক্রি করে যদি মূলধনী লাভ বা ক্যাপিটাল গেইন হয়, তাহলে সেই আয়ের ক্ষেত্রে আলাদা নিয়ম প্রযোজ্য হতে পারে। ক্যাপিটাল গেইনের ওপর অনেক ক্ষেত্রেই বিশেষ হারে কর বসে। আর 87A ধারার রিবেট সব ধরনের বিশেষ করের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য নাও হতে পারে। তাই শেয়ার বিক্রি করে লাভ হলো, মিউচুয়াল ফান্ড থেকে লাভ হলো, অথবা সম্পত্তি বিক্রি করে মোটা টাকা এলো, এই আয়গুলিকে 12 লক্ষের করমুক্ত সীমার সাধারণ আয়ের সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। আয়কর পরিকল্পনায় আরও একটি বড় ভুল করেন অনেকেই। অনেকে ভাবেন পেনশন তো করমুক্ত, সেভিংস অ্যাকাউন্টের সুদেও তো TDS কাটেনি, শেয়ার বা মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ডও ছোট অঙ্কের, তাই এগুলি আয়কর রিটার্নে দেখানোর দরকার নেই। কিন্তু বাস্তবে বিষয়টি আলাদা। পেনশন, ব্যাংকের সুদ এবং ডিভিডেন্ড অনেক ক্ষেত্রেই করযোগ্য আয়ের অংশ। আর এই সব তথ্য আয়কর দপ্তরের কাছে পৌঁছেও যায়। আপনার প্যান নম্বরের ভিত্তিতে আয়কর দপ্তরের AIS বা অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট এবং TIS বা ট্যাক্স পেয়ার ইনফরমেশন সামারিতে বিভিন্ন আর্থিক লেনদেনের তথ্য দেখা যায়। ব্যাংকের সুদ, TDS, শেয়ার লেনদেন, ডিভিডেন্ড বিভিন্ন তথ্য সেখানে থাকতে পারে। তাই অর্থবর্ষের একেবারে শেষে গিয়ে হিসেব করার বদলে বছরের শুরু থেকে সম্ভাব্য আয় এবং করের হিসেব রাখা ভালো। এবার প্রশ্ন, 12 লক্ষের কম আয় হলে কি আয়কর রিটার্ন জমা দেওয়ার দরকার নেই? কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে।
গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। উত্তর সব সময় নয়। নতুন কর কাঠামোয় করের পরিমাণ শূন্য হতে পারে, কিন্তু নির্দিষ্ট পরিস্থিতিতে আয়কর রিটার্ন বা আইটিআর জমা দেওয়া বাধ্যতামূলক হতে পারে। নির্ধারিত সীমার বেশি আয় হলে রিটার্ন দিতে হয়। আবার আয়কর আইনের বিশেষ শর্ত অনুযায়ী কিছু আর্থিক লেনদেনের ক্ষেত্রেও আইটিআর বাধ্যতামূলক হতে পারে, যেমন বিদেশ ভ্রমণে বড় অঙ্কের খরচ, বিপুল অঙ্কের বিদ্যুৎ বিল বা নির্দিষ্ট উচ্চ মূল্যের আর্থিক লেনদেন। এছাড়াও টিডিএস কেটে নেওয়া হয়ে থাকলে সেই টাকা ফেরত পাওয়ার জন্য রিটার্ন জমা দেওয়া জরুরি। ব্যাংকে সুদের ওপর টিডিএস কাটা হয়েছে, কিন্তু আপনার চূড়ান্ত করের দায় শূন্য, সেক্ষেত্রে আইটিআর না দিলে রিফান্ড পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। পাসপোর্ট বা ভিসার আবেদন, ঋণের আবেদন এবং ভবিষ্যতের আর্থিক নথিপত্রের ক্ষেত্রেও নিয়মিত আইটিআর একটি গুরুত্বপূর্ণ নথি। তাই নতুন কর কাঠামোয় 12 লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয় এবং চাকরিজীবীদের 12,75,000 টাকা পর্যন্ত কার্যত শূন্য করের সুবিধা অবশ্যই বড় স্বস্তি। কিন্তু কর শূন্য মানেই আয়কর নিয়ে দায়িত্ব শেষ, এমনটা ভাবলে ভুল হবে। ক্যাপিটাল গেইন, ব্যাংকের সুদ, ডিভিডেন্ড, টিডিএস, এআইএস, টিআইএস এবং আইটিআর এর নিয়ম সবকিছুই মাথায় রাখতে হবে। বছরের শুরু থেকেই আয় ব্যয়ের হিসেব রাখুন, শেষ মুহূর্তে কর পরিকল্পনা নয়, কারণ সঠিক ট্যাক্স প্ল্যানিং শুধু কর বাঁচায় না, ভবিষ্যতের আর্থিক সমস্যাও কমায়। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন করি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।